হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। আমি তোমাদের শুভম স্যার। তো চলে এসেছি তোমাদের এএনএম জিএনএম 2024 এর ফিজিক্যাল সায়েন্সে একটা প্র্যাকটিস সেট নিয়ে। তো আমরা 500টা এমসিকিউ যে কোয়েশ্চেনের সিরিজটা স্টার্ট করেছি, তার মধ্যে আজকে কিন্তু আমরা 10 নম্বর ক্লাস করছি। এর আগে কিন্তু অলরেডি 9টা ক্লাস হয়ে গেছে। যারা যারা ক্লাসগুলো এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই করে ক্লাসগুলো দেখে নেবে, এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসগুলো নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে বা কোনো কোয়েশ্চেনে তোমরা যদি কোনো রকম কোনো প্রবলেম হয় কোনো কোয়েশ্চেন নিয়ে, সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদেরকে জানাতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে। তার মাধ্যমে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের প্রবলেমগুলো কিন্তু আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং তার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি, এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফ গুলো কিন্তু পাওয়ার জন্য আমাদের অবশ্যই করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করবে। সেখান থেকে কিন্তু তোমরা এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফ গুলো পেয়ে যাবে। চলো আজকের ক্লাসে চলে যাই। ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে আমরা কিন্তু দেখে নেব। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে দেখো 136 কোয়েশ্চেন নাম্বার। ওকে, বলছে এনটিপিতে বরফের গলনাঙ্ক, এনটিপি বা এসটিপি তে আমরা জানি বরফের গলনাঙ্ক কি হচ্ছে। বরফের গলনাঙ্ক যদি আমরা এমনি দেখি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা বলছি। যেহেতু এখানে এসটিপি বা এনটিপি তে বলেছে আমাদেরকে, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, 273 কেলভিন। ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিগ্রেডটাকে আমরা যদি পরম উষ্ণতাতে যদি ট্রান্সফার করি, সেক্ষেত্রে আমরা জানি যে 273 দিয়ে সেটাকে কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডটাকে আমরা যখন কেলভিনে ট্রান্সফার করছি, সেক্ষেত্রে 273 অ্যাড করতে হচ্ছে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে 273 অ্যাড করলে আমরা জানি 273 কেলভিন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বরফের গলনাঙ্ক কিন্তু 273 কেলভিন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। বলছে জলে সাধারণ লবণ মেশালে হিমাঙ্ক কি হচ্ছে। তাহলে জলের মধ্যে সাধারণ লবণ বা যেটা আমাদের টেবিল সল্ট বা যেটা আমরা খেয়ে থাকি সোডিয়াম ক্লোরাইড, সেটার কথাই বলা হচ্ছে। তাহলে সেই লবণ যদি জলের মধ্যে মিশিয়ে নেই, তার হিমাঙ্ক কি হবে? হিমাঙ্ক কি বেড়ে যাবে, নাকি একই থাকবে, নাকি কমে যাবে, নাকি প্রথমে বেড়ে যাবে এবং পরে কমে যাবে? তাহলে রাইট অ্যান্সার কি হবে? জলের সঙ্গে যদি আমরা লবণ মিশিয়ে দিই, আমরা জানি জলের সঙ্গে যদি আমরা কোনো কিছু বিজাতীয় পদার্থ মিশিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু তার গলনাঙ্ক এবং যে স্ফুটনাঙ্ক, সেক্ষেত্রে কিন্তু বা হচ্ছে তার হিমাঙ্কের কিন্তু অনেকটাই পার্থক্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার হিমাঙ্কের কিন্তু পার্থক্য হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, এটা কিন্তু সাধারণ লবণ মেশালে কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, সাধারণ লবণ মেশালে তার হিমাঙ্ক কিন্তু কমে যাচ্ছে। তার মানে এখানে যদি আমরা দেখি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে এসে জলটা বরফ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখবো যদি তার সঙ্গে আমরা এই সাধারণ লবণ মিশিয়ে দিই, সেক্ষেত্রে দেখছি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকেও আরো কিছুটা কম টেম্পারেচার এসে কিন্তু এটা জলটা জমতে শুরু করছে। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে 138। বলছে গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই নয়। গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই নয়, একই নয় এখানে বলেছে, তার মানে হচ্ছে কিন্তু যে গলনাঙ্ক এবং হিমাঙ্ক কিন্তু সেম টেম্পারেচার, সেটা কিন্তু নয়। তার মানে এখানে স্থির নয়, মানে গলনাঙ্ক এবং হিমাঙ্ক একটা নির্দিষ্ট উষ্ণতাতে, যেখানে আমরা দেখছি যে জলের ক্ষেত্রে যে আমরা ধরি যে জলের তোমার হচ্ছে কি গলনাঙ্ক বা জলের স্ফুটনাঙ্ক যদি আমরা দেখি যে সেটা হচ্ছে তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি জলের যে হিমাঙ্ক, সেটা হয়ে যাচ্ছে কি, সেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সেটাই যেমন একটা ফিক্সড টেম্পারেচার রয়েছে। তো একই নয় মানে কিন্তু এখানে কোনো ফিক্সড টেম্পারেচার থাকে না। কার ক্ষেত্রে? মোমের ক্ষেত্রে, বরফের ক্ষেত্রে, লোহার ক্ষেত্রে, নাকি তামার ক্ষেত্রে? তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার অবশ্যই করে এখানে হবে মোমের ক্ষেত্রে। মোমের ক্ষেত্রে গলনাঙ্ক এবং হিমাঙ্ক কিন্তু ফিক্সড নয়। ঠিক আছে, মোমের ক্ষেত্রে গলনাঙ্ক এবং হিমাঙ্ক কিন্তু ফিক্সড নয়। বাকি যেগুলো রয়েছে বরফ, লোহা বা তামার ক্ষেত্রে এই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বা যেটাকে আমরা বলবো হিমাঙ্ক, এটা কিন্তু একই রকমই থাকছে। ঠিক আছে, একই রকম হচ্ছে। আচ্ছা, গলনাঙ্ক, হিমাঙ্ক, স্ফুটনাঙ্ক ব্যাপারগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। দেখো, হিমাঙ্ক মানে হচ্ছে গিয়ে কি, হিমাঙ্ক মানে একটা তরল যত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এসে বরফে হয়ে যাচ্ছে, বা আমরা বলবো যে কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, জলের ক্ষেত্রে আমরা যদি দেখি যে জলের হিমাঙ্ক যদি আমরা বলি, তাহলে জলের হিমাঙ্ক হয়ে যাচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তার কারণ জল কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে এসে কিন্তু বরফে পরিণত হয়ে যাচ্ছে বা সলিড হয়ে যাচ্ছে। তারপরে রয়েছে দেখো গলনাঙ্ক। গলনাঙ্ক মানে হচ্ছে গিয়ে কি, আবার আমরা যদি দেখি সলিডটা কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে এসে তরলে পরিণত হচ্ছে বা লিকুইড হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি দেখি যে বরফটা কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে এসে জলে পরিণত হয়ে যাচ্ছে, বরফকে আমরা দেখবো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের যে উষ্ণতা রয়েছে তার উপরে যদি আমরা নিয়ে যাই, তাহলে সেটা কিন্তু ধীরে ধীরে জলে পরিণত হচ্ছে। ঠিক আছে, আর স্ফুটনাঙ্ক মানে কি? স্ফুটনাঙ্ক মানে একটা তরল বা একটা লিকুইড যত ডিগ্রি টেম্পারেচার এসে কিন্তু বয়েল হচ্ছে বা ফুটতে শুরু করছে, সেটাই তার বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক বলবো। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে মাথার মধ্যে রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থ, নির্দিষ্ট কোনো গলনাঙ্ক থাকে না কার? ঠিক আছে, বলছে দেখো মাখন,
আচ্ছা Na2O2 সোনা নাকি রূপো, রাইট অ্যান্সার কি হবে তাহলে? আচ্ছা Na2O2 যদি আমরা দেখি যে সোডিয়াম, এটার নাম হচ্ছে কি, Na2O2 নাম হচ্ছে সোডিয়াম পারক্সাইড, ঠিক আছে, সোডিয়াম পারক্সাইড Na2O2। তাহলে রাইট অ্যান্সার কি হবে? নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থ হয়ে যাচ্ছে। এখানে আমরা দেখবো যে মাখন বা বাটারের কিন্তু নির্দিষ্ট গলনাঙ্ক কিন্তু হয় না, বা নির্দিষ্ট কিন্তু গলনাঙ্ক নেই। আচ্ছা এবারে দেখে নাও, যেটা Na2O2 দেওয়া রয়েছে, Na2O2 বললাম যে সোডিয়াম পারক্সাইড, এই সোডিয়াম পারক্সাইডের কাজটা কি? এটাকে কিন্তু একটা ব্লিচিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। কোথায় না, আমরা যদি দেখি বস্ত্র শিল্প এবং কাগজ শিল্পের ক্ষেত্রে এটাকে একটা ব্লিচিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাকি সোনা এবং রূপো তো আমরা জানি। তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আগের ক্লাসে দেখেছিলাম যে রূপোকে নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, বা রূপা নিয়ে কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে কি সবচেয়ে উত্তম পরিবাহী। তার মানে রূপার মধ্যে দিয়ে কিন্তু সবচেয়ে দ্রুত কারেন্ট পরিবাহিত হচ্ছে বা তড়িৎ পরিবাহিত হচ্ছে, এবং এর রোধ কিন্তু খুবই কম, ঠিক আছে। ওকে, নেক্সট দেখবো আমরা পদার্থের চতুর্থ অবস্থা। পদার্থের চতুর্থ অবস্থা কাকে বলা হচ্ছে? 140 কোয়েশ্চেন রয়েছে আমাদের। তাহলে আমরা সাধারণত জানি যে পদার্থের তিনটি অবস্থা রয়েছে। কি কি? কঠিন, তরল এবং গ্যাসীয় আমরা জানি। তারপরেও আরেকটা অবস্থা এক্সিস্ট করে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে একটা ফোর্থ স্টেট। সেটাকে আমরা কি বলবো? ফোর্থ স্টেটটা কি? পদার্থের যদি আমরা চতুর্থ অবস্থা বলি, সেটাকে আমরা বলবো প্লাজমা দশা, ঠিক আছে। ফোর্থ স্টেটকে আমরা বলবো প্লাজমা দশা, যেটা সাধারণত কোথায় থাকে প্লাজমা অবস্থায়? আমরা দেখি যে সূর্য বা সানের যেখানে প্রচন্ড পরিমাণে টেম্পারেচার বেশি, প্রচুর টেম্পারেচার, সেখানে কিন্তু এই প্রত্যেকটা পদার্থ বা প্রত্যেকটা ম্যাটার কিন্তু এই প্লাজমা স্টেটে এক্সিস্ট করছে, ঠিক আছে। তার মানে কি, এখানে যে আমরা গ্যাসটাকে আরো বেশি করে হিট দিই বা বেশি করে উত্তপ্ত করি, তখন কি হবে? তার মধ্যে যে ইলেকট্রন পার্টিকেলস গুলো রয়েছে, চার্জ পার্টিকেলস গুলো, সেগুলো কিন্তু আলাদা হয়ে আসবে, এবং সেগুলো কিন্তু একটা আলাদা একটা স্টেট ক্রিয়েট করবে, যেটাকে আমরা বলছি প্লাজমা স্টেট, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 141। আচ্ছা বলছে, দেখো বলছে উঁচু পাহাড়ে গেলে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রির চেয়ে কি হয়ে যায়? পাহাড়ের উচ্চতাতে গেলে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রির চেয়ে কম হয়, বেশি হয়, একই হয়, নাকি কোনোটাই নয়? তাহলে উঁচু পাহাড়ে গেলে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি থেকে কি হয়ে যায়? 100 ডিগ্রি থেকে কমে যায়, ঠিক আছে। 100 ডিগ্রি থেকে কমে যায়। এর ফলে কি হয়? এর ফলে পাহাড়ের উচ্চতাতে বা উঁচু যেগুলোতে পার্বত্য অঞ্চলে, সেখানে হচ্ছে জলটা যেহেতু তাড়াতাড়ি ফুটে যাচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে 100 ডিগ্রি থেকে অনেক কম উষ্ণতাতে জল ফুটে যাচ্ছে, এবং তার ফলে সেখানে কিন্তু রান্না করতে খুবই সমস্যা হয়ে যায়। তার কারণ আমরা যখন সেদ্ধ করছি কোনো কিছু, একটা নির্দিষ্ট টেম্পারেচার বা জলটা ফুটলে সেটা সেদ্ধ হচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে জলটা আগেই ফুটে যাচ্ছে, আর জিনিসপত্র বা শাকসবজি কিন্তু সেদ্ধ হচ্ছে না, সেখানে কিন্তু কাঁচা থেকে যাচ্ছে। তো সেই জন্য কি করা হয়, সেখানে কিন্তু প্রেসার কুকার বা ঢাকনা দেওয়া পাত্র কিন্তু বেশিরভাগ ব্যবহার করা হয়, ঠিক আছে। পার্বত্য অঞ্চলে রান্না করার কাজে এই ঢাকনা দেওয়া পাত্র ব্যবহার করার একটা কারণ হচ্ছে কিন্তু এইটা, যে এখানে কিন্তু জলের স্ফুটনাঙ্কটা 100 ডিগ্রি থেকে কমে যায়, এর ফলে জলটা তাড়াতাড়ি ফুটে যাচ্ছে, কিন্তু সেখানে কিন্তু শাকসবজিগুলো কিন্তু কাঁচাই থেকে যায়, এবং সেখানে কিন্তু রান্না করতে খুবই সমস্যা হয়, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে চলে আসছে, আমরা দেখে নেব কি বলছে। দেখো বলছে আইসক্রিমে কোনটি স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করা হচ্ছে? 142 যে কোয়েশ্চেনটা বলছে আইসক্রিমে কোনটি স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অপশন এ তে বলেছে দেখো জিলেটিন, অপশন বি তে বলছে চিনি, অপশন সি তে বলছে দুধ, এবং অপশন ডি তে বলছে স্ট্রবেরি। আচ্ছা স্টেবিলাইজার মানে ব্যাপারটা কি? স্টেবিলাইজার মানে হচ্ছে কি, যে আইসক্রিমটা যে সলিড থাকছে বা আইসক্রিমের যে একটা ফর্ম ধরে রাখছে, ঠিক আছে, সেই ফর্মটা, আইসক্রিমটা হঠাৎ করে গলে যাচ্ছে না, বা আইসক্রিমটা কিন্তু স্প্রেড হচ্ছে না, একটা ফর্ম ধরে রাখছে, তার কারণটা হচ্ছে, সেটাই হচ্ছে গিয়ে স্টেবিলাইজার। তারপরে একটা ফর্মের বা তাকে একটা শেপে রাখতে সাহায্য করছে। এইটা কে করছে? তাহলে জিলেটিন, চিনি, দুধ, নাকি স্ট্রবেরি? তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে এখানে? এই আইসক্রিমের স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করা হচ্ছে কিন্তু জিলেটিনকে, ঠিক আছে। তাহলে অপশন এ হয়ে গেল এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব 143 কোয়েশ্চেনটা কি রয়েছে। দেখো 143 তে বলছে যে আমাদের সাধারণ লবণের সম্পৃক্ত দ্রবণের স্ফুটনাঙ্ক। সাধারণ দ্রবণের সম্পৃক্ত লবণ, ভালো করে দেখবে, বলছে সম্পৃক্ত দ্রবণের স্ফুটনাঙ্ক। তাহলে সম্পৃক্ত দ্রবণটা আমরা কাকে বলবো? সাধারণ লবণের সম্পৃক্ত দ্রবণ বলা হয়েছে। তাহলে সম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে যখন কিন্তু স্যাচুরেটেড বলছি, তার মানে একটা জলীয় দ্রবণে এতটা পরিমাণে সাধারণ লবণ সেখানে রয়েছে যে আর যদি আমরা তার সঙ্গে লবণ যোগ করি, সেখানে কিন্তু সেটা আর গুলে যাচ্ছে না, ঠিক আছে, সেটা কিন্তু আর গুলে যাচ্ছে না। তার মানে সেই যে জলের মধ্যে বা সেই দ্রবণের মধ্যে কিন্তু সাধারণ লবণটা একদম স্যাচুরেটেড পয়েন্টে পৌঁছে গেছে, একটা পিক পয়েন্টে পৌঁছে গেছে, তার বেশি কিন্তু আর কিন্তু তার মধ্যে কিন্তু লবণ আর গুলতে পারছে না। তাহলে সেই যে অবস্থাটা, সেটাকে আমরা বলছি সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন। তাহলে সেই স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে তার স্ফুটনাঙ্কটা কত হচ্ছে? তার স্ফুটনাঙ্ক হয়ে যাচ্ছে 109, ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড।
109 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে দেখে নেই। 144 কি বলছে দেখো, 144 বলছে যে সান্দ্র পদার্থের গলনাঙ্ক বা হিমাঙ্ককে নির্দিষ্টভাবে চিহ্নিত করা যাবে না। তার মানে এখানে ভালো করে খেয়াল করলেই দেখতে পাবে একটা জিনিস তোমাদেরকে বলেই দিয়েছে, সান্দ্র পদার্থ বলে দিয়েছে, তার মানে কিন্তু অর্ধেক কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু এখানেই দিয়ে দিয়েছে তোমাদেরকে। ঠিক আছে, বলছে যে সান্দ্র পদার্থের গলনাঙ্ক বা হিমাঙ্ককে নির্দিষ্টভাবে চিহ্নিত করা যাবে না। তাহলে কি হবে, অপশনগুলো ভালো করে দেখো, বরফ, গ্লিসারিন, কাঠ, জল। এর মধ্যে সান্দ্র পদার্থ কোনটা রয়েছে বা সান্দ্রতা কার কার ক্ষেত্রে দেখা যাচ্ছে, সান্দ্রতাটা বা ভিসকোসিটিটা বা হচ্ছে কি যেটাকে আমরা বললাম একটু আগেই, বা আমরা কিন্তু আগের ক্লাসে সান্দ্রতা নিয়ে কিন্তু বলেছিলাম, কাঠের ক্ষেত্রে কিন্তু সান্দ্রতা দেখা যাবে না, বা বরফের ক্ষেত্রে কিন্তু সান্দ্রতা দেখা যাবে না। সান্দ্রতা দেখা যাবে কার কার ক্ষেত্রে, গ্লিসারিন আর জলের ক্ষেত্রে। আর আমরা জানি জলের ক্ষেত্রে কিন্তু হিমাঙ্ক বা গলনাঙ্ক দুটোই কিন্তু ফিক্সড রয়েছে। ঠিক আছে, হিমাঙ্ক বা গলনাঙ্ক দুটোই কিন্তু ফিক্সড রয়েছে। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে এখানে, রাইট অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে গ্লিসারিন। ঠিক আছে, গ্লিসারিনের ক্ষেত্রে কিন্তু এই গলনাঙ্ক বা হিমাঙ্ক কিন্তু ফিক্সড নয় বা নির্দিষ্টভাবে চিহ্নিত করা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এই যে সান্দ্রতাটা, এটা কিন্তু দেখা যাচ্ছে লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, সলিডের ক্ষেত্রে কিন্তু সান্দ্রতা দেখা যাচ্ছে না, লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই সান্দ্রতাটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে এখানে কাঠ এবং বরফ দুটোই কিন্তু এখানে সলিড রয়েছে। তাহলে সেক্ষেত্রে সেগুলোকে আমরা এলিমিনেট করে দিতে পারলাম। এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে জলের ক্ষেত্রে কিন্তু একটা তার কিন্তু একটা নির্দিষ্ট মান রয়েছে। ঠিক আছে, ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, 145 বলছে 3 ভাগ বরফের সঙ্গে 1 ভাগ সাধারণ লবণের মিশ্রণের সৃষ্টি হয়। 3 ভাগ বরফের সঙ্গে 1 ভাগ সাধারণ লবণের মিশ্রণের সৃষ্টি হয়। আচ্ছা, এখানে কিন্তু তোমাদেরকে বলেছে যে 3 ভাগ বরফের সঙ্গে 1 ভাগ সাধারণ লবণের মিশ্রণের সৃষ্টি হয়, মানে কোয়েশ্চেনের যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু একটুখানি গড়বড় হয়ে গেছে বা একটুখানি সমস্যা হয়ে গেছে। মিশ্রণের ফলে কি হচ্ছে, তাহলে তার টেম্পারেচারটা কি বলছে, যে সেটা যদি করা যায় তাহলে তার টেম্পারেচারটা কি হবে আর কি। তার মানে সেটা 0 ডিগ্রি হবে, -23 ডিগ্রি হবে, 100 ডিগ্রি হবে, নাকি 23 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। কি বলছে দেখো, বলছে 3 ভাগ বরফের সঙ্গে 1 ভাগ সাধারণ লবণের মিশ্রণ। ঠিক আছে, 3 ভাগ বরফ এবং 1 ভাগ সাধারণ লবণ যদি আমরা মেশাই সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তার যে টেম্পারেচারটা সেটা কিন্তু হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, -23 ডিগ্রি। একটু আগে যেটা আমরা বলছিলাম যে জলের সঙ্গে যদি আমরা লবণ মিশিয়ে দেই, জলের সঙ্গে যদি লবণ মিশিয়ে দেই সেক্ষেত্রে তার যে টেম্পারেচারটা সেটা কি হবে, ইনক্রিজ করবে, মানে তার যে তোমার হিমাঙ্কর মানটা সেটা কি ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে, সেটা এখানে বলেছে। যে যদি আমরা জলের সঙ্গে, এখানে কিন্তু বরফের ক্ষেত্রে আমরা এখানে জল বলতে পারি। ঠিক আছে, বরফের জায়গায় আমরা জল বলতে পারি। যে 3 ভাগ জলের সঙ্গে যদি 1 ভাগ সাধারণ লবণ মিশিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তার হিমাঙ্কটা কি হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তার হিমাঙ্কটা হয়ে যাবে -23 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, -23 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 146 বলছে কি, যে চকের রাসায়নিক নাম কি। চকের রাসায়নিক নাম, যেই চক দিয়ে আমরা কি করছি, চক দিয়ে কিন্তু লেখা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই চকের কিন্তু আরেকটা কাজ রয়েছে, দেখবে এগুলো ওয়াটার ফিল্টার হয়, ওয়াটার ফিল্টারের মধ্যেও কিন্তু চক দেওয়া থাকে, ওয়াটার ফিল্টারের মধ্যেও কিন্তু চক দেওয়া থাকে। তাহলে এই যে চক যে ওয়াটার ফিল্টারের মধ্যে থাকছে তার যে রাসায়নিক নামটা কি হয়ে যাচ্ছে, তার রাসায়নিক নাম কিন্তু ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট হয়ে যাচ্ছে চকের রাসায়নিক নাম, ক্যালসিয়াম কার্বনেট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের চকের রাসায়নিক নাম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখে নেবো আমরা। কোয়েশ্চেন নাম্বার 147, কোয়েশ্চেন নাম্বার 147 কি হচ্ছে, বলছে দেখো, বলছে 1 বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধিতে মোমের গলনাঙ্ক বৃদ্ধি পায়। 1 বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধিতে মোমের কি বলছে, মোমের গলনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। অপশনগুলো দেখে নাও, 0.04 ডিগ্রি সেন্টিগ্রেড বলছে, 0.08 ডিগ্রি সেন্টিগ্রেড বলছে, 0.1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 0.004 ডিগ্রি সেন্টিগ্রেড। কোনটা হবে আমাদের রাইট অ্যান্সার, এখানে আমাদের রাইট অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধিতে মোমের গলনাঙ্ক বৃদ্ধি পায়, অপশন বি বা 0.08 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 0.08 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোয়েশ্চেনে কি রয়েছে দেখো, এসআই পদ্ধতিতে লিন তাপের একক, এসআই পদ্ধতিতে বা এসআই তে লিন তাপের ইউনিট। ঠিক আছে, লিন তাপের ইউনিট বা একক কি হয়ে যাচ্ছে এখানে দেখো, অপশন দিয়েছে ক্যালোরি, অপশন বি তে দেওয়া রয়েছে জুল, অপশন সি তে দেওয়া রয়েছে জুল কেজি ইনভার্স আর ক্যালোরি কেজি ইনভার্স। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে এখানে, যেহেতু আমাদের এসআই পদ্ধতিতে লিন তাপের একক বলেছে তাহলে রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অপশন সি
জুল কেজি ইনভার্স, ঠিক আছে, জুল কেজি ইনভার্স হয়ে যাচ্ছে লিন তাপের কিন্তু একক, ঠিক আছে। ওকে, এবার দেখো 149, কোয়েশ্চেন নাম্বার 149 কি বলেছে দেখো, গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহা বা স্টিলের উপরে লেপন দিতে ব্যবহৃত হয়। গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহা বা স্টিলের উপরে লেপন দিতে ব্যবহৃত হচ্ছে কোনটা? অপশন এ রয়েছে দেখো নিকেল, অপশন বি রয়েছে দেখো ম্যাগনেসিয়াম, অপশন সি তে রয়েছে কপার এবং অপশন ডি তে রয়েছে জিঙ্ক। তাহলে গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহা বা স্টিলের উপর লেপন দেওয়া হচ্ছে কার? জিঙ্কের প্রলেপ দেওয়া হচ্ছে, ঠিক আছে, জিঙ্কের প্রলেপ দেওয়া হচ্ছে গ্যালভানাইজেশন পদ্ধতিতে, যাতে সেটার ক্ষয়ক্ষতি কম হয় সেই জন্য কিন্তু তার উপর একটা জিঙ্কের প্রলেপ বা জিঙ্কের আস্তরণ দিয়ে দেওয়া হচ্ছে গ্যালভানাইজেশন পদ্ধতিতে, ঠিক আছে। ওকে, লাস্ট বাট নট লিস্ট কি রয়েছে আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন সেটের, ঠিক আছে, আজকের সেটের লাস্ট কোয়েশ্চেন কি বলছে, বলছে ইথার বাষ্পীভূত হয় কত ডিগ্রি উষ্ণতায়, ইথার বাষ্পীভূত হয় কত ডিগ্রি উষ্ণতায়, তার মানে তার বাষ্পীভবনের জন্য কত ডিগ্রি টেম্পারেচারের প্রয়োজন, এখানে কিন্তু সেটা আমাদেরকে বলতে হবে। অপশনগুলো দেওয়া রয়েছে দেখো 75 ডিগ্রি সেন্টিগ্রেড, 35 ডিগ্রি সেন্টিগ্রেড, 50 ডিগ্রি সেন্টিগ্রেড নাকি 53 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে? অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, 35 ডিগ্রি সেন্টিগ্রেড। মোটামুটি আমাদের যে রুম টেম্পারেচার বা আমাদের যেটা একটু রুম টেম্পারেচার থেকে রুম টেম্পারেচারটা মোটামুটি ওই 25 to 30 ধরা হচ্ছে রুম টেম্পারেচার, তার থেকে একটু বেশি 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা ধরতে পারি যে আমাদের রুম টেম্পারেচারের কিন্তু ইথার কিন্তু বাষ্পীভূত হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো তাহলে এই কোয়েশ্চেনগুলো ছিল আজকে আমাদের সেটের। তো তারপরেই কিন্তু তোমরা অ্যাজ ইউজুয়ালি অ্যান্সার কিটা কিন্তু পেয়ে যাচ্ছ, এখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনে তোমাদের অ্যান্সার দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু নিজেরা তোমরা প্র্যাকটিস করতে পারবে। এবং অবশ্যই করে ক্লাসগুলোর ফ্রি পিডিএফস পাওয়ার জন্য আমাদের কিন্তু যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই করে তোমাদেরকে জয়েন করতে হবে। তার সঙ্গে সঙ্গে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসের কোনো রকম কোনো যদি তোমাদের প্রবলেম থাকে, কোনো কোয়েশ্চেন নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে, সেগুলো জানার জন্য অবশ্যই করে আমাদের যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন হতে পারো এবং তার থেকে কিন্তু আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এবং সেখানে কিন্তু আমরা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। চলো তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এক্সাম কিন্তু তোমাদের ধীরে ধীরে এগিয়ে আসছে, তো সেই জন্য সবাই কিন্তু খুব ভালোভাবে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে, যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো কিন্তু ফলো করার চেষ্টা করবে এবং কোয়েশ্চেনগুলো খুব অ্যাটেন্টিভলি এবং খুব কেয়ারফুলি কিন্তু তোমরা বারবার রিভাইজ করতে থাকবে। এক্সাম কিন্তু আর বেশি দিন নেই, তো সেই জন্য ক্লাসগুলো তোমরা করো এবং তোমরা কিন্তু কমেন্ট করে জানাও আর অন্য কোনো টপিকের উপরে তোমাদের ক্লাস প্রয়োজন কিনা, এবং ক্লাসগুলো কিন্তু বন্ধুদের মধ্যে কিন্তু তোমরা শেয়ার করে দাও যারা কিন্তু এনএম 2024 কে টার্গেট করছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, পড়াশোনা করতে থাকো, টাটা, থ্যাংক ইউ।